রিজার্ভ বাড়াতে চট্টগ্রাম বন্দর ও বে টার্মিনালে বিদেশি বিনিয়োগে তোড়জোড়। চলতি বছরেই $6 বিলিয়ন যোগানের পরিকল্পনা। জাপান সহ আগ্রহী বিভিন্ন দেশের প্রতিষ্ঠান। কক্সবাজারে সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণে ব্যাহত দেশের ইন্টারনেট সেবা। ব্রডব্যান্ডে ধীরগতি, সমস্যার মুখে সফটওয়্যার প্রতিষ্ঠান। নদ নদীর পানি কিছুটা কমলেও উত্তরে এখনও তলিয়ে নিম্নাঞ্চল। বিপদসীমার ওপরে বইছে তিস্তা। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ। এবং বর্ষা মৌসুমেও পদ্মা মেঘনায় দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। হতাশ জেলেরা। জলবায়ু পরিবর্তন, ডুবোচর ও নদী দূষণই কারণ বলছেন মৎস্যবিজ্ঞানীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এর সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। বিদেশি প্রতিষ্ঠানের কাছে জায়গা ভাড়া দিয়ে চলতি বছরেই বাংলাদেশের রিজার্ভে $4 থেকে $6 বিলিয়ন যোগান দেওয়ার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর। ডলার সংকটের মুখে রিজার্ভ বাড়াতে বন্দর ও বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করার তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে মাতারবাড়ি বন্দরে স্বতন্ত্র ইকোনমিক জোন গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে জাপানি প্রতিষ্ঠান। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চলতি অর্থ বছরের প্রথম মাসেই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে $1 বিলিয়ন বেশি যুক্ত হয়েছে বাংলাদেশের রিজার্ভে। এর মধ্যে রয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ব্যবহারের জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের $650 মিলিয়ন এবং বে টার্মিনালের চ্যানেল খননের ঋণ সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের $650 মিলিয়ন। এছাড়া চলতি বছরেই আবুধাবি পোর্ট অথরিটির $1.5 বিলিয়ন, সে সঙ্গে সিঙ্গাপুর পোর্ট অথরিটির $1 বিলিয়ন বাংলাদেশের রিজার্ভে যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। এবছর $8 থেকে $10 বিলিয়ন প্রতিশ্রুতি ইতিমধ্যে প্রায় $1 বিলিয়ন উপরে আমাদের কিন্তু এসে গেছে এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। আবুধাবি পোর্ট গ্রুপ এবং পিএসএস সিঙ্গাপুরের মাধ্যমে অ্যানাদার হয়তো আমরা $2 থেকে $2.5 বিলিয়ন আমরা এই বছর বিনিয়োগে আনতে পারবো। নগরীর পতেঙ্গা বে টার্মিনালে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, আবুধাবি পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করবে তা অনেকটা নিশ্চিত। সে সাথে লালদিয়ার চর এলাকায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান মার্সলাইন। পাশাপাশি নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় আগ্রহী বিদেশিরা। মন্দার কবলে পড়ে অনেকটা স্থবির হয়ে আছে বিশ্ব বাণিজ্য। তার জেরে ডলার সংকটে ঢুকছে বাংলাদেশের রিজার্ভ। সে রিজার্ভ বাড়াতে ভিন্ন কৌশল নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব জায়গা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভাড়া দিয়ে আনতে চায় $1 বিলিয়ন। তবে তা যেন পরিকল্পনা মাফিক এবং সুদূর প্রসারী হয় সেই মত ব্যবসায়ীদের। চুক্তি অনুযায়ী বিনিয়োগে আগ্রহী বিদেশি প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম বন্দরের জায়গায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি 22 থেকে 25 বছর পর্যন্ত টার্মিনাল কিংবা জেটি পরিচালনা করবে। বন্দরের অপব্যবহৃত জায়গাগুলি বিভিন্নভাবে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আনার জন্য অথবা এগুলিকে ব্যবহার উপযোগী করার জন্য, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য, সেটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই। শুধু চট্টগ্রাম বন্দর কিংবা বে টার্মিনাল নয়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে স্বতন্ত্র একটি ইকোনমিক জোন গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে জাপানি সংস্থা জেটকো। মাতারবাড়ি যে পোর্টটা আছে তার পাশে যদি একটা ইকোনমিক জোন তৈরি করা হয়, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা ওয়েলকাম করতে পারবো এবং সেখানে যদি ইন্ডাস্ট্রি করা হয় সেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই সহজ হবে। বর্তমানে বাংলাদেশ কেন্দ্রিক অন্তত 3 লাখ কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি হচ্ছে, যা থেকে সরকারের রাজস্ব আসছে প্রায় 70,000 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারে সাবমেরিন কেবল সিমি ইউ4 এর সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণে ব্যাহত হচ্ছে দেশের ইন্টারনেট সেবা। এ কারণে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত এই কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো সাময়িক বন্ধ থাকবে। এতে ধীর গতিতে চলবে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট। বেশি সমস্যা পড়তে হচ্ছে সফটওয়্যার কোম্পানিগুলোকে।
চলতি বছরের ২০ এপ্রিল ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে কেবল কাটা পড়ায় ২ মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই ৫। ধীরগতির কারণে ভোগান্তিতে পড়তে হয় ১ কোটির বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহককে। সেই রেশ না কাটতেই এবার সাময়িক বন্ধ হলো কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল সিমিউই ৪। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি জানায়, সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের জন্য সিমিউই ৪ দিয়ে শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা ব্যান্ডউইথ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। সূত্র বলছে, এই কেবল দিয়ে ১৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ হয়। ইন্টারনেট সেবাদাতারা বলছেন, সিমিউই ৪ বন্ধ থাকলেও ৬০% সেবা ক্যাশ সার্ভার থেকে দেওয়ায় সাধারণ ব্যবহারকারীরা খুব একটা ভোগান্তিতে পড়বেন না। তবে সমস্যায় পড়বে সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো। সিমিউই ৪ দিয়ে কক্সবাজার থেকে সিঙ্গাপুরে সরাসরি সিগন্যাল পৌঁছাতে সময় লাগে ৪০ মিলিসেকেন্ড। তবে কেবল বন্ধ থাকায় ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরে সিগন্যাল পৌঁছাতে অন্তত ৬০ মিলিসেকেন্ড সময় লাগতে পারে। সাধারণ ইউজারদের 50 থেকে 60% তারা ব্যান্ডউইথ ইউজ করে হলো ক্যাশ সার্ভিস থেকে। সফটওয়্যার নিয়ে যারা কাজ করে তাদের হয়তো কিছু লেটেন্সি ইস্যু থাকতে হতে পারে, যেটা হয়তো 40 মিলিসেকেন্ডে পৌঁছতো সেটা হয়তো 60-70 মিলিসেকেন্ডে পৌঁছছে। আইএসপি সেবাদাতাদের তথ্য মতে বর্তমানে দেশে দৈনিক প্রায় ৬০০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী মতিঝিলে সেনা কল্যাণ ভবনের পাশে দেবোত্তর সম্পত্তি উদ্ধারে অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবিড় সাহা। সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি মতিঝিলের সেনা কল্যাণ ভবনের ঠিক পাশেই অবস্থিত জায়গাটি, এখানেই কিন্তু আসলে ওই উচ্ছেদ অভিযানটি চালানো হচ্ছে এবং আমাদেরকে জানানো হয়েছে যে মোট ২০০ কোটি টাকার দেবোত্তর সম্পত্তি এখান থেকে বেদখল অবস্থায় ছিল, সেটি কিন্তু এখন উদ্ধার করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানে যিনি ম্যাজিস্ট্রেট কাজ করছেন তার সাথে, তিনি যেমনটি আমাদেরকে বলেছেন যে আসলে এই জায়গাটি প্রায় ২০০ কোটি টাকা মূল্যের যে এই জায়গাটি সেটি আসলে ব্রিটিশ আমল থেকে কিন্তু একটি মন্দিরের জন্য বরাদ্দ ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আসলে এই জায়গাটিতে কখনোই মন্দির স্থাপন করা যায়নি। এই জায়গাটিতে তৃতীয় একটি পক্ষ তারা কিন্তু দখল করে রেখেছিলেন এবং সেই দখল করে রাখার পর যেটি হয়েছে যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট তারা কিন্তু আসলে ঢাকা জেলা প্রশাসনের কাছে কিন্তু তারা একটি অভিযোগ জানিয়েছিলেন এবং এই জায়গাটি নিজেদের জায়গাটিতে তারা বলছেন যে আসলে যে জেলা প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছিলেন যে এই জায়গাটি যেন, যে এটি মন্দিরের নামে বরাদ্দ, সেটি যেন আবারও মন্দিরের জন্যই বরাদ্দ করে দেওয়া হয় এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয়। সে অনুযায়ী কিন্তু দেখা গেছে যে আজকে সকাল থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেই অভিযোগের পরই কিন্তু এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দীর্ঘ তদন্ত হয়েছে এবং এই জায়গাটির যেহেতু ইংরেজ আমল থেকে এই জায়গাটি মন্দিরের জন্য বরাদ্দ ছিল এবং তারপর কিভাবে বেদখল হয়েছে, কারা বেদখল করেছে এবং আদৌ এটি হিন্দু ধর্মের যে মন্দিরের জন্য বরাদ্দ ছিল কিনা সেটি আসলে তদন্ত করা হয়েছে এবং দীর্ঘ তদন্তের পর কিন্তু আজকে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী কিন্তু তারা পেয়েছেন যে আসলে এটি আসলেই ইংরেজ আমল থেকে এটি দেখা গেছে যে ইংরেজ আমল থেকে এটি ছিল আসলে মন্দিরের জায়গা, সেজন্যই কিন্তু এটি আসলে আজকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এখানে এবং এই জায়গাটি উচ্ছেদ অভিযানের পর এটি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। সরাসরি যুক্ত ছিলাম মতিঝিলে। দেবোত্তর সম্পত্তি উদ্ধার অভিযানের সবশেষ খবর জানতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে থাকায় দুর্ভোগ কমেনি বন্যা কবলিতদের। সেখানকার পরিস্থিতি জানাতে সদরের পাঁচগাছি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বাদশা সৈকত। কুড়িগ্রামের যে সার্বিক বন্যা পরিস্থিতি সেটি কিন্তু একটু একটু করে উন্নতির দিকে যাচ্ছে। যে ব্রহ্মপুত্র যে নদ রয়েছে সেই নদের পানি কিন্তু এখনও বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর অন্যদিকে যে ধরলা এবং যে দুধকুমা রয়েছে সেই নদ নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানে যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। আর ব্রহ্মপুত্র নদ কিন্তু প্রবাহিত হয়েছে ভারত থেকে প্রবেশ করে এখানে
কুড়িগ্রাম সদর উপজেলা দিয়ে প্রবেশ করে সেটি উলিপুর, চিলমারি, রৌমারী, রাজীবপুর উপজেলা হয়ে কিন্তু এটি প্রবাহিত হয়েছে। এর ফলে যে কুড়িগ্রামের এই যে ব্রহ্মপুত্রের অববাহিকার প্রায় 40 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদের যে 5টি উপজেলা রয়েছে, সেই 5টি উপজেলায় যে নদের অববাহিকার যে চরাঞ্চল রয়েছে, প্রায় ব্রহ্মপুত্রের অববাহিকার প্রায় 4 শতাধিক চরাঞ্চল রয়েছে এবং নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও প্লাবিত হয়ে রয়েছে। এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মণ্ডলপাড়ার একটি সড়কে রয়েছে। এই সড়কটিতে এখনও কিন্তু এই যে ব্রহ্মপুত্রের পানি যেটি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই পানিতে কিন্তু এই সড়কটি এখনও তলিয়ে আছে এবং কোথাও হাঁটু পানি রয়েছে, কোথাও তার চেয়ে একটু কম, আবার কোথাও তার চেয়েও বেশি পানি রয়েছে। আমরা যেটি খোঁজ নিয়েছি সকাল থেকে যে এরকম কিন্তু নিচু এলাকার যে অসংখ্য সড়ক, কাঁচা পাকা সড়ক, সেগুলো কিন্তু তলিয়ে রয়েছে। আমরা স্থানীয় যারা বন্যা কবলিত এলাকার মানুষ তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে তা অনেকের ঘর থেকে পানি নেমে গেলেও কিন্তু বাড়ির চতুর্দিকে পানি রয়েছে, সে পানি কিন্তু এখনও নামেনি এবং সেই পানি কিন্তু ধীর গতিতে নামছে। আর যে বিষয়টি যে এই বন্যা কবলিত এলাকায় যে বিশেষ করে যে ফসল রয়েছে, যেগুলো প্রায় 7,500 হেক্টর জমির যে ফসল, সবজি সহ বিভিন্ন ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। বন্যা কবলিত এলাকার মানুষরা যে বিষয়টি জানিয়েছে যে তারা এখানে কিন্তু বন্যা কবলিত এলাকায় কিন্তু আসলে বিশুদ্ধ পানির একটি সংকট রয়েছে, পাশাপাশি ত্রাণের সংকট রয়েছে। এছাড়া সবচেয়ে বড় সংকট যেটি হলো চারণভূমি তলিয়ে থাকায় এখানকার কিন্তু গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তাদের গবাদি পশুর খাদ্য সংকট কিন্তু চরম আকার ধারণ করেছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে। বর্ষা মৌসুমেও চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশ সহ অন্যান্য মাছের দেখা নেই। এতে হতাশ জেলেরা। মৎস্যবিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন, ডুবোচর ও নদী দূষণে এমন পরিস্থিতি। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নাইমুল ইসলাম নীরব। বহু আশা করে নদীতে জাল ফেলছেন জেলেরা। কয়েক ঘন্টা পর জাল টেনে তুলছেন, কিন্তু দেখা নেই মাছের। মাছ শূন্য জাল দেখেই হতাশ তারা। ছোট বড় জেলে নৌকা চষে বেড়াচ্ছে চাঁদপুরের পদ্মা ও মেঘনায়। তবে দীর্ঘ অপেক্ষার পর দুই একটি ধরা পড়ছে ইলিশ সহ অন্যান্য মাছ। অথচ চলছে ভরা বর্ষা। ধার দেনা করে জাল নৌকা নিয়ে জীবিকার সন্ধানে নদীতে নেমে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তার ভাঁজ জেলেদের কপালে। নদীতে একদম মাছ নাই কইলি চলে, পুরি মাছও নদীতে নাই। মানে কি করবো আমরা, ফ্যাটের অভাবে যে আসতে আসি। অন্য সময় বর্ষাকালে মাছ পাওয়া যায়, এইবার নদীতে মাছ নাই। পরিস্থিতি যে অবস্থা, মানে আমাকে না খাওয়া খাওয়ারই পরিস্থিতি। জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত কমে যাওয়ার সঙ্গে নদীতে চর, ডুবোচর ও পানি দূষণের কারণে এই পরিস্থিতি। তবে ভারী বৃষ্টিপাত হলে দক্ষিণের সাগর থেকে ছুটে আসবে ইলিশের ঝাঁক, এমন আশার বাণী শোনালেন মৎস্যবিজ্ঞানী। মে, জুন, জুলাই বিশেষ করে বৃষ্টিপাত কম হওয়া বেশি এবং আগে পরে হওয়া, এটার উপরে তাদের অ্যাভেলেবিলিটি অনেকখানি নির্ভর করে। পানি প্রবাহ বাড়লে ইলিশের উৎপাদন আলটিমেটলি আসবে। যেহেতু প্রজননের সময়ের প্রজনন সঠিক ছিল, সেই জন্য এই সমস্ত অঞ্চলের ইলিশ মৎস্যজীবীদের হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এমন জেলের সংখ্যা অর্ধ লাখ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সপ্তাহের 7 দিন দিনের বেলা আমদানি কার্যক্রম চললেও আলোচনা ছাড়াই সন্ধ্যার পর কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ। এতে আবারও ওপারে পণ্য জটের কবলে পড়েছে আমদানিকারকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। বাণিজ্য ঘাটতি কমাতে এবং সম্প্রসারণের লক্ষ্যে 2017 সালের 1 আগস্ট ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বাণিজ্য সেবা শুরু করেছিল। এতে কিন্তু এর আগের সপ্তাহে যে বিশেষ দিন, সেই বিশেষ দিনে আমদানি রপ্তানি বন্ধ থাকতো এবং সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমদানি রপ্তানি বাণিজ্য চলতো। তবে এই 24 ঘন্টা বাণিজ্য সেবা চালুর পরে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে রাত দিন 24 ঘন্টা ভারতের সাথে বাংলাদেশের যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটা চলতো এবং সপ্তাহের যে সাপ্তাহিক ছুটির দিনও আমদানি রপ্তানি হতো। ফলে কিন্তু এই বেনাপোল বন্দর দিয়ে ভারতের যে আমদানি রপ্তানি এবং রাজস্ব আয়ের সেটি কিন্তু 40% বেড়েছিল। তবে আমরা
হঠাৎ করে দেখতে পেয়েছি গত বৃহস্পতিবার কোনো আলোচনা এবং কোনো কারণ ছাড়াই কিন্তু ভারতের পেট্টাপোল বন্দর কর্তৃপক্ষ যে বেনাপোল বন্দরের সাথে যে 24 ঘন্টা বাণিজ্য সেবা সেটি বন্ধ করে দেয়। এই বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু যে পরিমাণ পণ্য আমদানি বা রপ্তানির চাহিদা রয়েছে সেটি কিন্তু হচ্ছে না। ফলে বেনাপোল এবং ভারতের পেট্টাপোল বন্দরে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি এবং রপ্তানি পণ্যবাহী ট্রাক কিন্তু আটকা পড়ে আছে। ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যদি এই 24 ঘন্টা বাণিজ্য সেবার যদি এভাবে বন্ধ থাকে তাহলে যে পরিমাণ আমদানি চাহিদা রয়েছে সে পরিমাণ পণ্য আমদানি যেমন ব্যবসায়ীরা করতে পারবেন না, তেমনি কিন্তু যে নতুন বছরে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬,৭০৫ কোটি টাকা নির্ধারণ করেছে সেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণেও কিন্তু বড় ধরনের প্রতিবন্ধকতা দেখা দেবে। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দরের পরিচালক রিজাউল করিমের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে সন্ধ্যার পর যে বাণিজ্য সেবা বন্ধ করেছে এ বিষয়ে কারণ জানাতে তিনি ভারতীয় পোর্টের যে পোর্ট ম্যানেজার আছেন তাকে কিন্তু অবগত করেছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা যে বাণিজ্য সেবা বন্ধ করে শুধুমাত্র সকাল সন্ধ্যা বাণিজ্য সেবা চালাচ্ছেন পেট্টাপোল কর্তৃপক্ষ এবং এর কারণে যে আমদানি রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে। নিজেদের উৎপাদিত ফলমূল ও শাকসবজি নিয়ে হাটে আসেন পাহাড়ি নারীরা। রাঙামাটি চট্টগ্রাম সড়কের দুই পাশে বসে এসব পণ্যের পসরা। সরাসরি কৃষকের কাছ থেকে তরতাজা শাকসবজি কিনতে হাটে ভিড় করেন ক্রেতারা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। মারুফা, ঝিঙে, বাঁশকরল, কলা, পাকা পেঁপে, কাঁঠাল ও চালতা সহ বাহারি ফল ও শাকসবজির সমাহার। রাঙামাটি চট্টগ্রাম সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে এসব পণ্যের পসরা বসে। বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে এই হাট স্থানীয় মানুষের পাশাপাশি দর্শনার্থীদের কাছেও বেশ পরিচিত, যার মধ্যে অন্যতম এই হাটের বেশিরভাগ বিক্রেতা নারী। তরতাজা, দামে সস্তা আর কীটনাশক মুক্ত হওয়ায় ক্রেতারা ভিড় করেন এই হাটে। ফলে ব্যবসাও ভালো হয় বলে দাবি বিক্রেতাদের। সাশ্রয়ী এবং ফরমালিন মুক্ত বলে আমরা এই বাজার থেকে আমরা পণ্যটা ক্রয় করি। কেজিতে 20 টাকা 30 টাকা কম পাওয়া যায়। সরাসরি জমিয়াদের কাছ থেকে আমরা ক্রয় করার সুযোগ পাই। ঐতিহ্যবাহী এ বাজারকে আরো আকর্ষণীয় করার পরিকল্পনার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। সুন্দরভাবে ঢেলে সাজানো যায় কিনা আমরা সেরকম একটা পরিকল্পনা হাতে নিয়েছি। ঐতিহ্যটা আমরা যাতে ধরে রাখতে পারি, কারণ দেশি বিদেশি অনেক পর্যটকরা এই বাজারগুলো দেখে এবং সেখানে কেনাকাটা করে। জেলা শহরের কলেজ গেট থেকে জিমনেশিয়াম এলাকা পর্যন্ত 1 কিলোমিটার সড়কের দুই পাশে প্রতি সপ্তাহের বুধ ও শনিবার ভোরে বসে এই হাট। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন এ সময়ের বাণিজ্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের নিয়ে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। বাংলাদেশ ব্যাংক গঠিত 25,000 কোটি টাকার প্রি ফাইন্যান্স স্কিম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে এনআরবিসি ব্যাংক। হোশিয়ারি ক্লাস্টারের 10 জন উদ্যোক্তার মধ্যে ঋণের চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ কবির আহমদ। এ সময় তিনি জানান, দেশের প্রত্যন্ত গ্রামের অতি ক্ষুদ্র উদ্যোক্তাদেরকেও ব্যাংকিং সেবার আওতায় আনার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তাদের জন্য ব্যাংকিং সেবা ও ঋণ গ্রহণ অনেক সহজ করা হয়েছে। নিলামে উঠতে যাচ্ছে জুরাসিক যুগের ডাইনোসর স্টেগোসরাসের কঙ্কাল। কলোরাডোর মরিসন ফরমেশনে 2022 সালের মে মাসে আবিষ্কৃত হওয়া স্টেগোসরাসের এই জীবাশ্মটি আগের আবিষ্কৃত জীবাশ্মের থেকে তুলনামূলক বেশি সম্পূর্ণ। অ্যাপেক্স নামের বিশেষ এই কঙ্কাল চলতি মাসের 17 তারিখ নিলামে উঠবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। দাম নির্ধারণ করা হয়েছে 4 থেকে 6 মিলিয়ন মার্কিন ডলার। স্টেগোসরাসরা বাস করত 15 কোটি বছর আগে। জুরাসিক যুগের শেষ দিকে এদের অস্তিত্ব ছিল। এরপর বহু যুগ আগে বিলুপ্ত হয়ে গেলেও মানুষ এখনো জানতে চায় এই প্রাণীটি সম্পর্কে। পূর্বে নানা সময় এই প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে, কিন্তু তার কোনোটি খুব ভালো অবস্থায় ছিল না। এবার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের মরিসন ফরমেশনে 11 ফুট উঁচু 20 ফুট দীর্ঘ একটি স্টেগোসরাস ডাইনোসরের জীবাশ্ম খুবই ভালো অবস্থায় পাওয়া গেছে। এটি 17 জুলাইতে নিউ ইয়র্কের নিলামে তোলা হবে। দাম নির্ধারণ করা হয়েছে 4 থেকে 6 মিলিয়ন মার্কিন ডলার। বহু যুগ আগে বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীর প্রতি মানুষের আগ্রহ সীমাহীন, কিন্তু এর জীবাশ্ম খুবই দুর্লভ। তবে এবারের আবিষ্কার এটাকে আরও পরিচিত করে তুলবে।
কলোরাডোর মরিসন ফরমেশনে অ্যাপেক্স 2022 সালের মে মাসে আবিষ্কৃত হলেও চলতি বছরের শুরুর আগে এটির সম্পূর্ণ গঠন পাওয়া যায়নি। এ পর্যন্ত পাওয়া এই ধরনের ডাইনোসরের জীবাশ্মের মধ্যে এটা তুলনামূলক বড় এবং পূর্ণাঙ্গ হওয়ায় আগ্রহ জাগাচ্ছে মানুষের মনে। এর আগেও এই স্থানে বিভিন্ন সময় স্টেগোস্ট্রাসের জীবাশ্ম পাওয়া গেছে। They're awesome. I mean, who wouldn't be excited about these massive creatures? I think we've been talking about them forever. We've kind of built them into mythology, the concept of dragons and Godzilla. I mean, Godzilla is based on Stegosaurus. It's just a bipedal Stegosaurus, basically. It's just something that's really captured our imagination. প্রায় 70% সম্পূর্ণ এই জীবাশ্মটিতে কোনো আঘাত বা অন্য কোনো জন্তুর আক্রমণের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটার শরীরে আর্থারাইটিসের উপস্থিতি থেকে ধারণা করা হয় এই প্রজাতির ডাইনোসরের মধ্যে একাই এটি অনেক বছর বেঁচে ছিল। অ্যাপেক্স নামটি দেয়া হয় স্টেগোস্ট্রাস প্রজাতির মধ্যে এর আধিপত্য বোঝাতে। নাদিম মারজান, সময় সংবাদ। নিজেদের ইউরোপীয় অফিসগুলোর 1/3 কর্মী ছাঁটাই করবে ভোগ্যপণ্য জায়ান্ট ইউনিলিভার। 2025 সালের শেষ নাগাদ এসব কর্মীদের ছাঁটাই করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। বিবিসি জানায়, ইউরোপে প্রায় 3200 জন কর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে ইউনিলিভার। এর আগে গেল মার্চে কোম্পানির খরচ কমাতে বিশ্বব্যাপী প্রায় 7500 কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল কোম্পানিটি। সাম্প্রতিক বছরগুলোয় কোম্পানির দুর্বল পারফরমেন্স থেকে ঘুরে দাঁড়াতে ইউনিলিভারের নতুন বস হেইন শুমাকার কর্মী ছাঁটাই সহ খরচ কমানোর বেশ কিছু সিদ্ধান্ত নেন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রিজার্ভ বাড়াতে চট্টগ্রাম বন্দর ও বে টার্মিনালে বিদেশি বিনিয়োগে তোড়জোড়। চলতি বছরেই $6 বিলিয়ন যোগানের পরিকল্পনা, জাপান সহ আগ্রহী বিভিন্ন দেশের প্রতিষ্ঠান। এবং কক্সবাজারের সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণে ব্যাহত দেশের ইন্টারনেট সেবা, ব্রডব্যান্ডে ধীরগতি, সমস্যার মুখে সফটওয়্যার প্রতিষ্ঠান। এই ছিল এর সময়ের বাণিজ্যে। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আফরোজা মন্ত্রী। ধন্যবাদ ছোয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।